শিকারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জঙ্গলি দেহাতি বালক মাগনিরাম। রামজির কাছে মেগে ওকে নাকি কোলে পাওয়া গিয়েছিল। এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত, তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না ছেলের লাখপতিয়া, দৌলতরাম প্রভৃতি নাম রেখে। ঝাপড়িশোল গ্রামে ওর বাড়ি। মোটরের রাস্তা থেকে বাঁ দিকে বেরোনো সরু রাস্তা, এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ। প্রায় ৩-৪ একর জমিতে শুধু ১৫০-২০০ শিমুল গাছ। ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে। নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রাঙা পাপড়ি জ্বলছে শিমুল ফুলের। শিমুল গাছের আবাদ পার হয়ে একটা নদী, নাম বর্জর নালা। বড় বড় শিলাখণ্ডের পাষাণ বাঁধানো তটভূমির ওপর ছায়া নিবিড় বনপাদ শ্রেণী, তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে বর্জর নালা ছুটে চলেছে অদূরবর্তী শঙ্খ নদীর দিকে। শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে। সেটা কোথায় গিয়েছে ঝাপড়িশোল গাঁয়ের লোক অত খবর রাখে না। বর্জর নালা পার হয়ে চুকুরদি তুরুবদি রিজার্ভ ফরেস্ট। চুকুরদি একটা খ্রিস্টান গ্রামের নাম। গ্রামের মধ্যেই ওদের পুরু কর্কশ সাবাই ঘাসের ছাওয়া ধাওড়া চালাঘরের গির্জা। দেওয়ালের শালকাঠির ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার গির্জাঘরের একমাত্র আসবাব। বগদর থেকে মাসে একবার পাদ্রী সাহেব এসে এদের নিয়ে উপাসনা করেন, শাস্ত্র কথা বলেন। তার জন্যেই এই চেয়ারখানা জোগাড় করা আছে। চুকুরদি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের ৩০০ ফুট একটা শাখা পার হয়ে, একটা বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বনবেষ্টিত বনকাটি গ্রাম। মাত্র ২৬ ঘরের লোকের বাস। কৌল মুন্ডা জাতীয় লোক, এরা খ্রিস্টান নয়। গ্রামের বাইরে এদের বড় বড় শালগাছের মধ্যে বঙ্গা পূজার স্থান। মারাংবঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি হয়। গায়ে সবাই বছরে একদিন রেঁধে খায়, হাঁড়িকুড়ি ফেলে রেখে যায় বঙ্গাতলার একপাশে। বছর বছর জমেছে পুরনো হাঁড়ির পাহাড়। বনকাটি গ্রামের পরে মাঙ্গনবেড়া, মাঙ্গনবেড়ার পরে ঝাপড়িশোল। এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাপড়িশোল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কত দূর লুকোনো সেটা বোঝা যাবে। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা। মহাডাল, কাঠচুরি, নানকাশ পাহাড়, শয়ছুরি ও চুকুরদি পাহাড় এই ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে। জারুল ফুল ফোটে বর্ষাকালে। করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতল বিছিয়ে। ধনেশ পাখি ডাকে, কেকারব করে বনশীর্ষে ময়ূরের দল। মাগনিরাম ১৬ বছরের ছেলে। ম্যালেরিয়ায় ভুগে রোগা শরীর। এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে। এই গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুন্দর সুগঠিত দেহ, পাথরে খোদাই করা মূর্তির মতো। মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম সাবলীল। অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনি সুন্দর। মাগনিরাম আজকাল অন্যমনস্ক হয়ে থাকে সর্বদা, নিজের অসুখের জন্যই বোধ হয়। বন্ধু ননকোয়া এসে বললে, চল মাছটা ধরে আনি। মাগনিরাম রাগের সঙ্গে বললে, নাই যাব। কেনে? উদাস লাগছে, মাথাটা দুকাচ্ছে। না হ্যাঁ, উদাস লাগছে। ও কোথায়, তোর কি কাম? নাই যাব, ভাগি যা। কেনে ভাগবে? দেখাবো তোকে, দেখবি। কাঁড় ধরবার হাত তিনি, দেখবি কোথা থেকে? অত সোজা, ভাগি যা। নাই যাব। মাগনিরাম রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারলে। ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল। পালিয়ে ঠিক নয়, চলে গেল বলাই সঙ্গত। ম্যালেরিয়ায় জীর্ণ মাগনিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে। মাগনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল।
বর্জন নালা ঘুরে জাঁপড়িশোলের নিকট দিয়ে গিয়েছে। সিকি মাইল দূরে একটা বন পার হলেই এই নালার ধারে বনের ওপারে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দা আলু তুলতে যায়। কান্দা আলুর বড় লতা শাল আসান অর্জুন গাছের গা বেয়ে অনেক ওপরে উঠে যায়, সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড়ের শিখরে জঙ্গলে। সেখানে ফুটে থাকে কান্দা আলুলতার নীল ফুল। মাগনিরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খ্যাপায়, দোষ ধরে, মানুষ বলে ভাবে না। তারা বলে, কম জুরি লোকটা হে, ও সব কামের লয়। ও উত্তর দেয়, গায়ে জুরলা আছে তো কি করছে, তোদের মনটা নেই যে হে। বুধনি হেসে বলে, মনে কি করবে, ও তোদের বুঝাতে লারব, জাহিল লোকদের বুঝাবো কি হে। ভারী জাহিল জাহিল করতে এসছ, বড় পণ্ডিতটা আছে তাই দেখাতে এসেছে, ভাগি যা, তু ভাগি যা। ওরা রাগ করে বলে, তোর ঘরে চাউল সিঝাই না মকাই মাগনি করি যে ভাগি যাব। এবার মাগনিরাম হাসে। মেয়েদের রাগ দেখে ওর হাসি পায়। বলে, যা যা, হুজুমে চেলাকানা ঠ্যাঙাকানা দো। এ কথার মানে না গেলে লাঠি মারব। মেয়েরা রেগে গালাগালি করে আরও। ও হাততালি দিয়ে হাসে, বলে, বিজলি চমকাও কানা দো, অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ও চমৎকার গান বাঁধে সেদিনটা বিদ্যুৎ চমকানো নিয়ে, নিজেই গায়। এবার মেয়েরা মন দিয়ে শোনে। ওর উপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায়। বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধা ছড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোট বোন রতুকে শেখায়। আসলে মাগনিরাম হল কবি, কবির বংশও বটে। ওর বাবা জাতের সাঁওতাল, কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল, সেজন্যেই ওই ছেলের নাম মাগনিরাম, নতুবা সাঁওতালের ছেলের নাম মাগনিরাম হতো না। রামভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বনপ্রদেশে আমদানি করেছিল। ওর বাবা এই দেশে একজন বিখ্যাত লোক। রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে, টেলিফোন দেখেছে, বিজলিবাতি, বিজলি পাখা, কলের গান, কত কি দেখেছে। আজ 17 বছর আগেকার কথা। 17 বছর ধরে সেই গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে। গ্রামের লোকদের সে অবজ্ঞা চোখে দেখে, বলে, সে দুনিয়াটার কি দেখলি রে, কোথা না গেলি শরীরটা শক্কত হবে কোথা থেকে হে, মনে শক্কত হবে তবে তো শরীরটাতে লাগবে। ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে, কত রকম পরামর্শ করতে আসে। ছেলেটিও বাপের ধারা পেয়ে বসে আছে, দুনিয়া সংসারের কোনো কাজে লাগে না, বসে বসে কবিতা বানায় আর গান বাঁধে। এদিক থেকে সে বাপের চেয়ে এক কাঠি সরেস হয়েছে, বলা বলি করে গ্রামের লোকেরা। অবশ্যই নিন্দে হিসেবেই করে, প্রশংসা করে নয়। মাগনিরামের মন ওড়ে কান্দালতার নীলফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার উপরে। বাবাকে সে বড় মানে। বাবা একজন কত বড় লোক, কত দেশ ঘুরেছে। এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড়? সে যদি জ্বরে না ভুগত তবে অনেক দূর চলে যেত এতদিনে। একবার সে গরমিন্টো শিমুল গাছের আবাদ দেখতে গিয়েছিল। সেখানে তার কয়েকদিন আগে গরমিন্টো এসেছিল আবাদ তদারক করতে। গরমিন্টো মিঠাই ফেলে গিয়েছিল, বিলাইতি মিঠাই, লাল নীল রং কাগজে মোড়া। সে কুড়িয়ে প্রথমে ভাবলে, কি এগুলো? আবাদের চৌকিদার দেখে বললে, ও বিলাইতি মিঠাই, খেয়ে লাও। সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল। অমন সে জীবনে কখনো খায়নি। গরমিন্টোর মিঠাই ভারী চমৎকার লাগে খেতে। এসব ফেলে সে চলে যেত যে দেশে ওই রকম আশ্চর্য জিনিস আছে, কিন্তু বাবার জন্যে মন কেমন করলে দূরে কি করে যাওয়া হয়? তাছাড়া শরীরে অসুখ তো লেগেই আছে, যে জন্যে সে গাছের ওপরে উঠতে পারে না, কাঁট ধরতে পারে না, পাহাড় ডিঙিয়ে বড় ঝোপের বনে যেতে পারে না। কিন্তু বাবার মতো সে নাম করা লোক হতে চায়, বাবার মনে সুখ দিতে চায়।
বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্যহস্তী জুতো নামে ক্ষেতের ফসল নষ্ট করে, এবারও তার ব্যতিক্রম হল না। ঘাটোয়ালি কাছারি থেকে টেঁটরা দিয়ে গেল, এবার মস্ত বড় পাগলা হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করেছে। যে হাতি মারতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের মধ্যে জোয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল, কিন্তু কেউ কারো সঙ্গে পরামর্শ করে না, পাছে তার মতলব অপরে আত্মসাৎ করে। ঢেমন সাঁওতাল বনকাটি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বললে, এবছরের হাতিটি তোরা মারতে লারবি। সবাই বললে, কেনে? হ্যাঁ, ও মাদি হাতি আছে, মারতে লারবি। একজন যুবক শিকারী বললে, কাঁট টেনে হাতি মারা নেই যাবে? তুমি শিখাতে এসেছ? মাদি হাতিটা কি হাতি লয়? ইসে হাতি লয়, দেখে লিবি আমার কথা। এবছর 2-3 আদমি মরবেই সব বস্তির। ঘাটোয়ালি কাচারির লোক টাকা দিবে সিদাবাদ শুনে, তা দিবে না, দেখে লিবি। ঢেমন বড় শিকারী এ অঞ্চলের, একা বাঘ মেরেছে কাঁড় দিয়ে, বিষাক্ত ফলা চালিয়ে হাতি মেরেছে, তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই। মাগনিরাম সেখানে উপস্থিত ছিল। সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখল প্রশংসার দৃষ্টিতে, মরদ বটে একজন। আজ তার যদি জ্বর না হতো, সেও অমনি হতে পারত। তার বাবা বুড়ো হয়েছে, বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে, বাবাকে সুখে রাখতে হবে। মাগনিরাম কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে, বাবাকে সাহায্য করতে হবে, সুখী করতে হবে, এটা হলো কল্পনাপ্রবণ হৃদয়ের কথা। কিন্তু বাইরের দুনিয়াটা তো শুধু কল্পনাতে চলে না, কল্পনাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার। মাগনিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে। কতদিন একলা বসে বসে কিভাবে সেই জানে। বাবা কত বড় হয়ে যাবে 100 টাকা পেলে, কারা কিনবে, কারা দুধ খাবে, গভর্নমেন্টের মিঠাই এনে খাবে দুজনে। তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায় তার মনেও পড়ে না। বাবা তাকে মায়ের মতো করে মানুষ করেছিল, এখন সে যদি বাবাকে না দেখে কে দেখবে? সেদিন সে শুনলে নিমপুরা আর বর্জন নালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে। মাগনিরাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বর্জন নালার ধারে। বর্ষায় বর্জন নালার কুল ছাপিয়ে জল উঠেছে এপারে বাজরা খেতে, ওপারে পাহাড়, সুতরাং জল সেদিকে না বেড়ে এই কুলকেই ভাসিয়েছে। বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র, ক্ষেত তছনছ করেছে হাতি। সুমুখ জ্যোৎস্না রাত। মাগনিরাম ঢেমন সাঁওতালকে অনেক খোসামত করে 2টো বিষ মাখা শলা সংগ্রহ করেছে। বাঁশের চোঙায় ফুঁ দিয়ে সেই বিষ মাখানো শলা কিভাবে ছুঁড়তে হয় সেটা 2-1 বার দেখে নিয়েছে বটে, কিন্তু নিপুণ হাতে চালায় যারা, তারাই শলা চালাতে ইতস্তত করে, আনারি মাগনিরামের কথা তো অনেক দূরে। মাগনিরাম বর্জন নালার ধারের একটা কুলগাছে উঠে বসে রইল সন্ধ্যের আগে থেকে। আপন মনে গুনগুন করে গান করতে লাগল, যদি আজ হাতিটা নামে। অনেক রাত্রে সত্যি নামলো পাগলা মাদি হাতিটা। হাতি নয়, সাক্ষাৎ সমন। আজই সন্ধেবেলায় খানিক আগে নিমপুরার একটা বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে, তা সুরে তখনও টাটকা রক্তের দাগ। মাগনিরাম উত্তেজিত হয়ে উঠল। 100 টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত, দেরি করলে চলবে না। ঠিক যখন হাতিটা বর্জন নালার ধারে কুলগাছের পাশে এসেছে, মাগনিরাম বাঁশের চোঙে ফুঁ দিয়ে শলা ছুড়ল। এর পরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা। বাজরা ক্ষেতের মধ্যে 3 জায়গায় মাগনিরামের দেহের 3টি রক্তাক্ত থ্যাতলানো টুকরো, কিন্তু মাগনিরামের বাবাকে 100 টাকা দিয়ে দিয়েছিল ঘাটালি কাছারি থেকে। কেন তা বলি। বর্জন নালার ওপারে সরকুন্দা জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মরে পড়ে আছে।
আবিষ্কার হলো 3 দিন পরে। হাতিটার নাকের দুপাশে তখনও 2টো শলা গেঁথে ছিল। ঢেমন সাঁওতাল বীর শিকারী। শলা দেখে বললে, ই তো আমার হাতে শলা আছে হে। ভাসুরির ছেলেটা আমার কাছ থেকে নিয়েছিল সেদিন। ওর মনে ই ছিল, সেটা কি করে জানছি হে? ঢেমন সর্দারের সাক্ষ্যের বলে ঘাটোয়ালি কাছারির পানিকর মাগনিরামের বাবাকে কাছারিতে ডেকে 4 জন সাক্ষীর সামনে টিপসই দিয়ে নগদ 10 টাকার 10খানা নোট ওর হাতে তুলে দিয়ে বললে, বাপের বেটা তুই কে বলে চোখের জল ফেলবি না। ও তোর বেটা ছিল না, তোর বাবা ছিল হে।